দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসে যা বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা গত 14 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এপ্রিল মাসে এই হার ছিল 9.04%, ফলে এক মাসেই বাড়ল 0.38% পয়েন্ট। প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 9.06%, আর খাদ্য বহির্ভূত পণ্য সেবার ক্ষেত্রে তা 9.10-এর কাছাকাছি। প্রতিবেদন বলছে যে শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ ছিল বেশি। মে মাসে যা ছিল 9.5%, আর শহরে তার 9.25। এদিকে মজুরি বৃদ্ধির হার ছিল 8.21%, ফলে মূল্যস্ফীতির তুলনায় আয় কম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহে চাপ আরও অনেক বেড়েছে। শুরু হলো নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। জাতীয় সংসদ ভবনে বিকাল 3টায় শুরু হয়ে যা চলবে 29 জুন পর্যন্ত। প্রথম দিনেই বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশে কোনো লোডশেডিং নেই, তবে যান্ত্রিক এবং পরিচালক ও সঞ্চালন ত্রুটির কারণে কিছু কিছু ক্ষেত্রে বিভ্রাট হয়। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি স্পিকার, এই অধিবেশনেই আগামী 11ই জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম বাজেট। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলনও থাকবে এবারের বাজেটে। আয় বাড়াতে নতুন নতুন উৎসের আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা নাকচ হয়ে যাচ্ছে উচ্চ পর্যায়ে গিয়ে। ফলে রেকর্ড রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা শেষ বিচারে গিয়ে কঠিন হয়ে পড়বে নতুন বাজেটে। বিশ্লেষকরা বলছেন যে বড় বাজেটের অর্থ জোগাড়ে প্রধান উৎসই এনবিআর। তাই দৃশ্যমান পদক্ষেপ, কর ফাঁকি বন্ধ ও আয়ের বহুমাত্রিক উৎস ছাড়া সম্ভব নয় অতিরিক্ত অর্থ সংগ্রহ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। এই 1-1.5 মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। 11 জুন সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। তার চেয়েও বড় চমক থাকছে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যে। কারণ এক অর্থ বছরের ইতিহাসে সর্বোচ্চ 4.25 লাখ কোটি টাকা সংগ্রহ করতে পারা সংস্থাকে দেয়া হচ্ছে 6,04,000 কোটি টাকা আনার দায়িত্ব। অথচ চলতি অর্থ বছরের 10 মাসে ঘাটতি 1 লাখ কোটি টাকার উপরে। রেভিনিউ সাইজ ধরা হয়েছে, এটা আদৌ বাস্তবসম্মত নাকি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে? আমার মনে হয় সেটা নিয়ে আমরা আলোচনা দেখতাম, কিন্তু আমরা সেটা না দেখে দেখছি যে বেশ তাড়াহুড়া করে বড় বাজেট, বড় ট্যাক্স টার্গেট সেদিকে যাওয়া হচ্ছে। কিন্তু এটা বাজেট যখন রোল আউট হবে, রিয়ালিটিটা ডিফারেন্ট হতে পারে। অবশ্য নতুন সরকারের আমলে বাড়তি অর্থ আদায়ে খানিক ভিন্নধর্মী চিন্তা করছিল এনবিআর। খোঁজা হচ্ছিল নতুন উৎস, চিন্তাও ছিল অভিনবত্ব। যেমন মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশায় আগাম কর বসানো, ধনীদের জন্য সম্পদ কর চালু সহ বেশ কিছু উদ্যোগ। কিন্তু শেষ পর্যন্ত তার সবই বাদ পড়েছে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে। তাহলে প্রশ্ন, বাড়তি আয় আসবে কোথা থেকে? বাজেটের ডিটেলস দেখে বোঝা যাবে যে এগুলো তারা ব্যালেন্সিংটা কিভাবে করছেন। তবে এই পর্যন্ত যা শোনা যাচ্ছে এতে মনে হচ্ছে যে উচ্চ অভিলাষী কিছু লক্ষ্য সেখানে থাকবে। পরে বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয়ের লক্ষ্য অর্জিত হবে না, আদায়ের লক্ষ্য অর্জিত হবে না। ঘাটতিটা কিভাবে ম্যানেজ করে সেটাই দেখার বিষয়। 67% 1 কোটি টাকার বেশি আয় করে যারা করজালের বাইরে রয়েছে। সুতরাং এই যে বিপুল পরিমাণ রয়েছে, পার্সোনাল ইনকাম ট্যাক্স হোল্ডার রয়েছে যারা ঢুকছে না, এবং কর্পোরেট ট্যাক্স হোল্ডার রয়েছে যারা ঢুকছে না, তাদেরকে যদি করজালে আনা যায় তাহলে রাজস্ব আদায় বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। রাজস্ব আয় বাড়াতে আরেক প্রয়োজনীয় পদক্ষেপ যৌক্তিক সংস্কার। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে দৃশ্যমান উদ্যোগ থাকলেও তা সামনে এগোয়নি নানা জটিলতায়, যা এখনও বড় বাধা হয়ে আছে আয় বাড়ানোর ক্ষেত্রে। অন্যদিকে রাজস্ব সংগ্রহ ও ব্যবস্থাপনা পুরোপুরি স্বয়ংক্রিয় না হওয়ায় কোষাগারে জমা হচ্ছে না বড় একটা অংশ। তাই এসব জায়গা উন্নতি না করলে বাড়তি আদায় কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে করজাল বাড়ানো ও করছাড় যৌক্তিকভাবে কমানো না গেলে সুফল আসবে না রাজস্ব আদায়ে। রূপান্তরমূলক সংস্কার যদি না হয়, তাহলে যে লক্ষ্যের কথা বলা হচ্ছে এইটা অর্জন করা সম্ভব না। রূপান্তরমূলক সংস্কার হলেও এই 6 লক্ষ কোটি টাকা 1 বছরের মধ্যে আপনি আদায় করতে পারবেন, সেটাও খুব দুরূহ। বর্তমানে বাংলাদেশে কর জিডিপির অনুপাত 6% ঘরে। মইনুল হাসান, 71, ঢাকা। এক লাফে 25% বাড়ছে জলবায়ু তহবিল। আর সে বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় 52,000 কোটি টাকা, যা ব্যয় হবে 25 মন্ত্রণালয়ের মাধ্যমে।
আর সবচেয়ে বেশি ব্যয় হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে। তবে ব্যয়ের এমন ধারা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন খোদ জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের মাধ্যমে পরিকল্পিত প্রকল্প নেওয়া দরকার ছিল। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষতি মোকাবিলায় কয়েক বছর ধরেই বরাদ্দ বাড়ছে বাজেটে। তারেক সরকারের প্রথম বাজেটেও বেশ গুরুত্ব পাচ্ছে জলবায়ু বাজেট। চলতি বছরের চেয়ে প্রায় 11,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হচ্ছে 52,000 কোটি, যার 39,000 কোটি ব্যয় হবে ক্ষতি মোকাবিলায়, 8,000 কোটি যাবে দুর্যোগের ঝুঁকি কমানোর উদ্যোগে, আর বাকিটা গবেষণা সহ অন্যান্য খাতে। যদিও বাজেট বরাদ্দের এই পদ্ধতির সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ সরকার ক্লাইমেট চেঞ্জের জন্য সেপারেটলি কোনো প্রোগ্রাম করে না, বাজেটে কোনো টাকা বরাদ্দ নেই। ইউএনডিপি নিজেদের উদ্যোগে, সরকারের উদ্যোগে না, একটা আলাদা প্রতিবেদন প্রতি বছর তৈরি করে। সেটা হচ্ছে বাংলাদেশের বাজেটের কত টাকা জলবায়ু পরিবর্তনে খরচ হচ্ছে, অর্থাৎ বাজেট করা হয়নি। এই যে গভর্নমেন্ট বলছে যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে সৌর বিদ্যুৎ থেকে, ভালো কথা, এটা খুবই ভালো কাজ। এটাই তো জলবায়ু পরিবর্তনের একটা কাজ। এই বাজেটটা কি জলবায়ু পরিবর্তনের জন্য করা হয়েছে? এই কাজটা কি জলবায়ু পরিবর্তনের জন্য করা হচ্ছে? উত্তর হচ্ছে না। 25 কোটি গাছ লাগানো হচ্ছে, এটা কিন্তু মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন দুটোরই কাজ করবে, কিন্তু এইটা কি ক্লাইমেট চেঞ্জের খাতে ধরা হচ্ছে? হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুটি কৌশলপত্র অনুসরণ করছে সরকার: জাতীয় অভিযোজন পরিকল্পনা এনএপি এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান এনডিসি। এনএপি বাস্তবায়নে 2050 সালের মধ্যে ব্যয় করতে হবে $230 বিলিয়ন। সে তুলনায় সরকারের বর্তমান ব্যয়ের ধারা বেশ কম। প্রায়োরিটিগুলো চিহ্নিত করা আছে ন্যাপ ডকুমেন্টে, এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে অ্যাডাপ্টেশন। বিদেশি দাতাদের মাথা ব্যথা হচ্ছে, তাদের হচ্ছে মিটিগেশন। তারা আমাদেরকে পুশ করে মিটিগেশন করতে। উপকূলে খাবার পানি নেই, লবণাক্ততা সব, সেটার বিরুদ্ধে সেটাকে মোকাবেলা করার জন্যে প্রজেক্ট হচ্ছে, কিন্তু সেটা পানির প্রজেক্ট হচ্ছে, জলবায়ু পরিবর্তনের সাথে রিলেট করা হচ্ছে না। সমন্বয় করা দরকার, এবং তার জন্যে ন্যাশনাল লেভেলে কোঅর্ডিনেশন প্রয়োজন, এটা নাই। বরাবরের মতো এবারও অর্থ ব্যয় হবে 25 মন্ত্রণালয়ের মাধ্যমে। সর্বোচ্চ 12,000 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় পাচ্ছে 10,000 কোটি, পানি সম্পদ মন্ত্রণালয় পাবে 6,000 কোটি টাকা। রুহুল আমিন, 71, ঢাকা। রাষ্ট্র সরকারের সদিচ্ছা না থাকলে গণমাধ্যম একা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। তাই এ খাতের সংস্কারে বিশেষ কমিশন করবে সরকার। ইআরএফ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় ব্যাংক খাতকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। বিস্তারিত প্রতিবেদনে। ব্যাংক খাতের সুশাসন নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এই সেমিনারের আয়োজন করে ইআরএফ, যেখানে উঠে আসে অতীতের লুটপাট আর বর্তমান সময়ের পরিকল্পনার নানা দিক। সবাই তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত দিনে ভুল পরিসংখ্যান দিয়ে ধ্বংস করা হয়েছে ব্যাংক ও আর্থিক খাতকে। এজন্য শৃঙ্খলা ফেরাতে কমিশন গঠনের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। আর ব্যাংক খাতকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার কথা জানান ডেপুটি গভর্নর। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে, বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। ভবিষ্যতে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে কোনো অনিয়ম হওয়ার সম্ভাবনা নেই। আর বাংলাদেশ ব্যাংকের যে রুলস রেগুলেশনসগুলো আছে, এগুলো সঠিকভাবে যদি ব্যাংকগুলো পরিপালন করে, তাহলে আসলে সমস্যা করার কথা না। এই সময় আওয়ামী আমলের নানা অনিয়মের চিত্র তুলে ধরে ব্যাংক খাতের বিকাশে দ্রুত পদক্ষেপের তাগিদ দেন আলোচকরা। জানান, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই। ডিপোজিটের মানে যাদের আস্থা ফিরিয়ে আনা আর কি, এবং স্টেক হোল্ডার যেমন ইকুইটি যারা দিচ্ছে, স্পন্সর ক্যাপিটাল, মালিকানা, এবং এই মালিকানা এবং যারা আমাদের যে ম্যানেজমেন্ট, এইটার একটা সুনির্দিষ্ট সীমা রাখা থাকা উচিত। সেক্টরের কথা চিন্তা না করে
একটা পার্টিকুলার কোয়ার্টার গোষ্ঠীর কথা চিন্তা করে সেক্টরের বা রেগুলেটরি ডিসিশন নেয়। এগেইন এটাও হয়েছে বাংলাদেশে, বিশেষ করে ব্যাংকিংয়ে আপনি দেখেছেন, এনার্জিতে হয়েছে। কার মাধ্যমে আমরা জানতে পারি? যখনই কোনো সিমটম দেখা দেবে সেই সিমটমগুলোকে যেন মানুষের সামনে নিয়ে আসা হয়, এবং সেটা যদি আনা হয় সেটাকে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের দায়িত্ব হচ্ছে সেই বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে সেটাকে কারেকশনের ব্যবস্থা করা। সভায় ব্যাংক খাতের দুর্দিনের সঠিক তথ্য তুলে ধরায় গণমাধ্যমকে বিশেষ ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। আমি মিসও করতে চাই না, আবার আমি রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ইরানের জব্দকৃত সম্পদ দিয়ে উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে ঠিক কোন খাতের সম্পদ ব্যবহার করা হবে তা স্পষ্ট করেনি ওয়াশিংটন। বিশ্লেষকদের আশঙ্কা যে অবরুদ্ধ সম্পদ নিয়ে দুদেশের টানাটানিতে ভেস্তে যেতে পারে বহুল কাঙ্ক্ষিত শান্তি চুক্তি। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি চাইলে ফেরত দিতে হবে জব্দ করা $24 বিলিয়ন সম্পদ। একদিন আগে দেয়া ইরানের এমন দাবির পরও অর্থ ফেরতের কোনো পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের, বরং এই অর্থ ব্যবহার করতে চায় উপসাগরীয় মিত্রদের পুনর্গঠনে। এরই মধ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষয়ক্ষতি নির্ণয়ে একটি দলকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এছাড়া ভবিষ্যতেও যে কোনো ধ্বংসযজ্ঞের ক্ষতি মেটাতে এ সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে তারা। তবে ইরানের জব্দকৃত সম্পদের মধ্যে ঠিক কোনগুলো ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়। ফলে তেহরানের সম্পদ ফেরত না দিয়ে উপসাগরীয় মিত্রদের সহায়তায় ব্যবহার হলে ভেস্তে যেতে পারে শান্তি চুক্তি, যাতে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব আসবে যুদ্ধবিরতি সম্প্রসারণ, হরমুজ প্রণালী সচল কিংবা ইরানের পারমাণবিক শক্তি নিয়ে সিদ্ধান্তেও। এতে দেশ দুটির বিদ্যমান রেষারেষি আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা তৈরি হবে, যা বৈশ্বিক অর্থনীতিকে আরও নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। ইরানের শর্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের সাথে সাথে অবরুদ্ধ সম্পদের $12 বিলিয়ন ছাড়তে হবে ওয়াশিংটনকে। পরবর্তীতে বাকি অর্ধেকও ইরানের কাছে হস্তান্তর করতে হবে। পাশাপাশি তুলে নিতে হবে বাণিজ্য নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ। তবে এর কোনোটি মানতে নারাজ যুক্তরাষ্ট্র। ফলে আপাতত অধরাই থাকছে শান্তি চুক্তি। এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কায় ক্রমেই রাজনৈতিক চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের উপর। এর আগে ইরানের সম্পদ ছাড় করায় বারাক ওবামার কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এত কিছুর মাঝেও তেহরানের সম্পদ হস্তান্তরে অনীহা দেখাচ্ছেন তিনি। নুসরাত মৌমি, ৭১। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা ভারতীয়দের। অতিরিক্ত খরচ এড়াতে ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ির দিকে। তথ্য বলছে যে গেল মাসে দেশটিতে এ গাড়ির বিক্রি ছাড়িয়েছে রেকর্ড 26,000 ইউনিট, যা গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় 80%। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের কারণে সরবরাহ ঘাটতিতে ভারতে ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম, যার স্পষ্ট প্রভাব পড়তে শুরু করেছে দেশটির গাড়ির বাজারে। জ্বালানির মূল্য বৃদ্ধিতে বহু ক্রেতা ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ির দিকে। এছাড়া কিলোমিটার প্রতি কম খরচ, জ্বালানি নিয়ে দুশ্চিন্তা না থাকা এবং উন্নত পারফরমেন্স এসব দিক বিবেচনায় বৈদ্যুতিক গাড়ি কেনার হিড়িক পড়েছে দেশটিতে, যার ফলশ্রুতিতে গেল মাসে বিক্রি ছাড়ায় সর্বকালের সর্বোচ্চে। তথ্য বলছে মে মাসে ভারতে বৈদ্যুতিক গাড়ির বিক্রির পরিমাণ 26,221টি, যা গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় 80%। বিক্রিতে সবচেয়ে এগিয়ে টাটা মোটরস, পরিমাণ 10,000-এরও বেশি ইউনিট, বছর ব্যবধানে যা বেড়েছে 85%। 6,000-এর বেশি ইউনিট বিক্রি করে দ্বিতীয় অবস্থানে মাহিন্দ্রা, প্রায় 5,000 গাড়ি বিক্রি করে শক্ত অবস্থান ধরে রেখেছে JSW-MG। দেশটিতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লেও রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার মধ্যে অন্যতম চার্জিং পরিকাঠামো। গেল 3 বছরে পাবলিক চার্জিং স্টেশনের সংখ্যা 2 থেকে বেড়ে 10,000-এ পৌঁছালেও অঞ্চলভেদে এটি অসম। দেশটির 28টি রাজ্যের মধ্যে মাত্র 4টি রাজ্যেই 50%-এরও বেশি চার্জিং পয়েন্ট রয়েছে। প্রয়োজনীয় উপকরণে ঘাটতিও। তথ্যমতে বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত বিরল খনিজ উত্তোলনের প্রায় 70 থেকে 80% ও পৃথকীকরণের প্রায় 90% নিয়ন্ত্রণ করে চীন, যা ভারতের বৈদ্যুতিক গাড়ির প্রসারকে বিলম্বিত করছে। বিশ্লেষকদের মতে বিরল খনিজের উত্তোলন থেকে শুরু করে গাড়িতে ব্যবহার পর্যন্ত একটি সমন্বিত সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সময় লাগতে পারে 1 দশকেরও বেশি।
এত কিছুর মাঝেও ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে ভারতে যাত্রীবাহী গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার পৌঁছাতে পারে 9%। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেস এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।